প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্কুলিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 17 সালের অনেকগুলো বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা ভয়েস সেন্স নিয়ে আলোচনা করব। তো আমার প্লে লিস্টে ভয়েস সেন্সের ইতিপূর্বে নিয়মকানুন সহ কতগুলো ভিডিও দেওয়া আছে এবং কয়েকটা এক্সারসাইজের ভিডিও দেওয়া আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, উপরে দেখেন লিঙ্ক আসবে আই বাটনে, তো ওখানে ক্লিক করে অথবা প্লে লিস্টে গিয়ে আগের পূর্বের রুলসের ভিডিওগুলো দেখে নিন, তারপরে এই এক্সারসাইজগুলো বুঝতে আপনাদের সহজ হবে। আর যদি আপনি আগে থেকেই ভয়েস চেঞ্জে মোটামুটি এক্সপার্ট থাকেন বা মোটামুটি জানেন পারেন, তাহলে আপনার বুঝতে কোনো প্রবলেম হবে না। চলুন আলোচনা শুরু করা যাক। তো প্রথম উদাহরণটা আমরা লক্ষ্য করি যে এখানে লেখা আছে যে উই প্লে ফুটবল। এটা এটা একটা শো পিসের মতন, আমরা এটা দিয়ে বাকিগুলো সমাধান করব, কারণ একটা আপনি যদি পারেন বাকিগুলোও পারবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো উই প্লে ফুটবল এই বাক্যটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে উই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। তাহলে এই বাক্য তিনটা জিনিস আছে এখানে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে যেই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকে, এই তিনটা জিনিস থাকে, সেটা মূলত হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস এর বাক্য। তো আমরা বুঝে নিলাম যে অ্যাক্টিভ ভয়েসে তিনটা জিনিস থাকবে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। এই তিনটা জিনিস পাইলে আমরা বুঝবো এটা অ্যাক্টিভ ভয়েস। তার মানে এটাকে আমাদেরকে ভয়েস চেঞ্জ করা মানে প্যাসিভ করতে হবে। তো এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন কি দাঁড়াচ্ছে? তখন প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে সামনে আনতে হবে, তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে। কেমন দেখুন, আমি এটা নিচে না লিখে পাশাপাশি লিখতেছি। এখানে উই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। সবাই ভাববেন না যে এই সহজ একটা উদাহরণ কেন দিলাম, আসলে নিচেরগুলা কঠিন, উপরে সহজটা দিয়ে নিচেরগুলা কঠিনগুলা সমাধান করব। সুতরাং একটু ওয়েট করেন। সেটা হচ্ছে ফুটবল হচ্ছে অবজেক্ট, এটাকে সামনে লিখবো আমি পরিবর্তন যখন করব, ফুটবল। আচ্ছা, নিচে লিখি। নিচে লিখলে কেমন হয়? আমার মনে হয় নিচে লিখলে একটু ভালো হয়। তো নিচে লিখি যে উই প্লে ফুটবল, এই বাক্যটা, এটাকে যখন আমরা অ্যাক্টিভ করব তখন প্রথমে লিখবো অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, মানে সাবজেক্ট করব। সোজা কথায় যদি বলি তাহলে পেছনের অংশটাকে সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো প্রথমে আমি লিখবো হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করব ফুটবল, ফুটবল। এবার আমরা দেখব যে নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাধারণত অক্সিলারি ভার্ব তেমন একটা থাকে না, অথবা থাকলেও কম থাকে। তো যদি কোনো একটা অক্সিলারি ভার্ব যদি না থাকে, যদি একটা অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে পেসিভে একটা অক্সিলারি ভার্ব অতিরিক্ত দিতে হবে। বিভার্ব, অক্সিলারি ভার্ব যদি আমি অতিরিক্ত দেই তাহলে সেটা অবশ্যই কি হবে? বিভার্ব হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমাদেরকে এখানে বিভার্ব মানে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এগুলো। তো এখানে তো একটা অক্সিলারি ভার্ব নাই, তার মানে পেসিভ করতে গেলে আমাকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। এটা যেহেতু প্লে ভার্বটা বি1 মানে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় হচ্ছে এম, ইজ, আর, এটা ব্যবহার করতে হয়। তো আমি এখানে লিখবো ফুটবলের পরে ইজ বসে, কোনো কিছু একটা হলে ইজ বসে, বেশি হলে আর বসে, আইয়ের সাথে এম বসে। তাহলে ফুটবল একটাই বোঝাচ্ছে, একটা খেলা, একটা জিনিসের নাম। তো এখানে ইজ লিখবো আমি, ইজ, তারপরে সবসময় অক্সিলারি ভার্বের পরে বি3 লিখতে হবে। অক্সিলারি ভার্বটা কি? বিভার্ব, কিন্তু ইজটা কিন্তু একটা বিভার্ব। তো এই বিভার্ব বা অক্সিলারি ভার্ব এর পরে বি3 লিখলেই মূলত বাক্যটা পেসিভ হয়ে যায়। তো আমি বি3 লিখবো, প্লে ভার্বের বি3 হচ্ছে প্লেইড, প্লে ভার্বের বি3 হচ্ছে প্লেইড। আচ্ছা, তারপরে কি লিখতে হবে? বাই লিখতে হবে, একটা প্রিপোজিশন লিখতে হবে। প্রিপোজিশন বেশিরভাগ বাই বসে। তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কি? উই। তো এটার অবজেক্টটা কি? উই এর অবজেক্ট হচ্ছে আস। ব্যাস, হয়ে গেল পেসিভ। আপনারা লক্ষ্য করুন ভালো করে যে এই যে পেসিভ আমি করলাম এই বাক্যটাকে, মূলত এখানে কি কি চেঞ্জ হলো আর কি কি জিনিস আসলো, এটা আপনি যদি বুঝেন নিচের বাক্যগুলা অনায়াসে বুঝে ফেলবেন। আর যারা নিয়ম কানুন জানেন না, তারা পূর্বের ভিডিওগুলো না দেখলে এটা কিছুই বুঝবেন না। যদিও আমি অনেক ভালো বুঝাই অথবা খারাপ বুঝাই, যেমনই বুঝাই না কেন, আপনি বুঝবেন না যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অথবা আপনি নিজেই যদি কিছু নিয়ম কানুন জানেন ভয়েস চেঞ্জের, সেক্ষেত্রে আবার বুঝতে পারেন। ওকে, তো আমরা এই বাক্যটার মধ্যে লক্ষ্য করি যে এখানে কয়টা জিনিস আছে, সাবজেক্ট ভার্ব, উই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট, তিনটা জিনিস। তাহলে যখন আমরা পেসিভ করলাম কয়টা জিনিস আসলো? এখানে পাঁচটা জিনিস চলে আসছে। ফুটবল, এখানে অবজেক্ট ছিল আগের বাক্যে, এটা সাবজেক্ট হয়ে গেছে। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব। তারপরে হচ্ছে বি3 হচ্ছে একটা ভার্ব, মেইন ভার্ব। আর হচ্ছে বাই
প্রিপোজিশন, অন্য কোনো প্রিপোজিশন হতে পারে, এরপরে হচ্ছে অবজেক্ট। সহজ কথায় ভয়েস চেঞ্জ করতে গেলে মূল বাক্যের সামনেরটা অর্থাৎ সাবজেক্টটা পেছনে চলে যায়, আর মূল বাক্যের পেছনেরটা সামনে চলে আসে, উলট পালট করে দিতে হয় আর কি। সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে, মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। আচ্ছা, আর মাঝখানে সবসময় এই জিনিসটাই বসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বি3 বাই। মনে রাখতে হবে অতিরিক্ত অক্সিলারি ভার্ব কোথায় থেকে আসে। নিয়ম হচ্ছে পেসিভ করতে গেলে একটা অতিরিক্ত বি ভার্ব লাগে, আর বি ভার্বের পরে বি3 লিখলেই পেসিভ হয়ে যায়। সবসময় প্রিপোজিশন বাই নাও থাকতে পারে, অনেক সময় প্রিপোজিশন বাইও থাকবে না, অবজেক্টও না থাকতে পারে। কিন্তু এই তিনটা জিনিস যদি থাকে, অর্থাৎ যদি আমাদের এখানে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর যে ভার্ব, এই তিনটা জিনিস থাকে অন্তত, তাহলে কিন্তু এটা পেসিভ হয়ে যাবে। অনেক সময় বাই এবং অবজেক্ট অদৃশ্য থাকতে পারে। তাহলে এক কথায় যদি বলি, অ্যাক্টিভ ভয়েসের বাক্যে তিনটা শব্দ থাকে বা তিনটা জিনিস থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের বাক্যে মূলত পাঁচটা জিনিস থাকে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব, যেটাকে আমরা বি3 বলি আর কি, বা মেইন ভার্ব বলি। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব, তারপর হচ্ছে কি, বা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, বি3 বাই অবজেক্ট। এই পাঁচটা জিনিস। তাহলে আমি যখন কোনো একটা বাক্যকে অ্যাক্টিভ হিসেবে শনাক্ত করব, তাহলে তিনটা জিনিস খুঁজে দেখব আছে কিনা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং বাক্যটাকে যদি আমি প্যাসিভ হিসাবে শনাক্ত করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে পাঁচটা জিনিস আছে কিনা। কি কি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, বি3 বাই অবজেক্ট। অনেক সময় বাই এবং অবজেক্ট নাও থাকতে পারে। অনেকে ভাবতে পারেন এত কথা বলার কি প্রয়োজন, বারবার রিপিট করতেছেন। আসলে যাদের ধৈর্য নাই তারা এই সমস্ত ভিডিও না দেখার অনুরোধ করব আমি। আর যদি ধৈর্য ধরার ইচ্ছা থাকে তাহলে ডোন্ট গেট এক্সাইটেড, উত্তেজিত হওয়ারও দরকার নাই, ধৈর্য হারানোরও দরকার নাই। তো ওয়েট করেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখুন আমরা কিভাবে আলোচনা করতেছি, আশা করি আপনার ভালো লাগবে। তো মূল থিওরি হচ্ছে আমাকে অ্যাক্টিভ ভয়েসে তিনটা জিনিস এবং প্যাসিভ ভয়েসে পাঁচটা জিনিস দেখতে হবে। তো আমি এবার এটাকে একটি, এই বাক্যটা লক্ষ্য করি, বি নাম্বার বাক্যটা। এটাতে এখানে বলা হচ্ছে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। এই বাক্যটার মধ্যে লক্ষ্য করুন, এটাকে এ দেওয়া আছে ব্রেকেটে, তার মানে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে। আর এটা ঢাকা বোর্ড 17তে আসছে। তো শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, এই বাক্যটাকে যখন আমি প্যাসিভ করব তার আগে, বা অ্যাক্টিভ করব তার আগে আমাকে দেখতে হবে বাক্যটার মধ্যে কি কি জিনিস আছে। দেখুন লক্ষ্য করুন, শি সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, তারপর হচ্ছে রেসপেক্টেড বি3 আছে, তারপরে বাই আছে, তারপর হচ্ছে কি আছে, অবজেক্ট আছে। এখন এই যে পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা জিনিস কিসের লক্ষণ? এই পাঁচটা জিনিস হচ্ছে প্যাসিভের লক্ষণ, অর্থাৎ এই জিনিসগুলো একটা প্যাসিভ বাক্যে থাকে। সুতরাং এই বাক্যটা প্যাসিভে আছে। আপনি তো বলতে পারেন স্যার তাইলে তো, অথবা ব্রো আমরা তো তাইলে ব্রেকেটের লেখা দেখেই বুঝি এটা অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, তার মানে প্যাসিভে আছে। এইভাবে মগজে মেধা জন্মায় না। আপনি ব্রেকেটে দেখে বুঝবেন কোনটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এইভাবে বোঝার কোনো দরকার নেই, ঠিক আছে? যারা মেধাবী, যারা বুঝে ভালো, তারা সেন্টেন্সটা দেখেই বুঝে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এটা ব্রেকেটের লেখা দেখার প্রয়োজন পড়ে না। আর আপনি যদি ব্রেকেটের লেখার উপর নির্ভর করেন তাহলে আপনার মগজে কিছুই নেই। ওকে, তো আমাকে বাক্যটা দেখিয়ে আমাকে নির্ণয় করতে হবে যে এটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ। কেমন? তো আমি এই পাঁচটা জিনিস যেহেতু পেয়ে গেছি, তার মানে বোঝা যাচ্ছে এটা প্যাসিভ, এটাকে করতে হবে অ্যাক্টিভ। যদি ব্রেকেটে লেখা আছে অ্যাক্টিভ করা, তারপর আমাকে শিওর হতে হবে বাক্যটা দেখে, এই ব্রেকেটের লেখা দেখে না। এত বোঝা যাবে আমার মগজে কিছু আছে, আমি কিছু বুঝতে পারি। এখন এটাকে যখন আমরা অ্যাক্টিভ করব, তখন পাঁচটা জিনিস থেকে আমাকে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ করলে আমাকে কিন্তু পাঁচটা জিনিস থাকে প্যাসিভে। যদি আমি অ্যাক্টিভ করি তাহলে কি হবে? এই যে অ্যাক্টিভ করলে করে দিতে হবে তিনটা জিনিস, তার মানে কিছু জিনিস বাদ যাবে। অ্যাক্টিভ করতে গেলে কিছু জিনিস বাদ যাবে। তাহলে কি কি জিনিস বাদ যাবে? অক্সিলারি ভার্ব বাদ যাবে, আর হচ্ছে বাইটা বাদ যাবে। অর্থাৎ এখানের অক্সিলারি ভার্ব বাদ যাবে এবং বাই বাদ যাবে। যদি এই দুইটা জিনিস বাদ দেই এবং সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে লিখে দেই, তাইলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ গেলে তো উল্টাই দিতে হয় বাক্যটা, সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে চলে যায়। তো আমরা ওই কাজটা করব। আর অ্যাক্টিভে থাকে তিনটা জিনিস, প্যাসিভে থাকে পাঁচটা জিনিস। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে আমাকে পাঁচটা জিনিস থেকে দুইটা জিনিস কমাইয়া তিনটা জিনিস করে দিতে হবে। তাহলে কি করব এখন? এই যে অবজেক্টটা, এটাকে সামনে লিখবো, মানে পেছনেরটা সামনে লিখবো। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো এভরিবডি। এরপরে কি লিখবো? এখানে তো আমাকে অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে। মনে রাখতে হবে প্যাসিভে অতিরিক্ত অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব কমে যাবে। অ্যাক্টিভে যতটা অক্সিলারি ভার্ব থাকবে, প্যাসিভে তার থেকে একটা অক্সিলারি ভার্ব বাড়বে। আর প্যাসিভে যতটা অক্সিলারি ভার্ব থাকবে প্যাসিভ বাক্যে, অ্যাক্টিভে করলে অক্সিলারি ভার্ব একটা একটা করে কমবে। প্যাসিভ করলে একটা একটা করে অক্সিলারি ভার্ব বাড়বে। ধরুন প্যাসিভ বাক্যে দুইটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে অ্যাক্টিভ করতে গেলে অক্সিলারি ভার্ব কমে দাঁড়াবে একটা। আর ধরুন অ্যাক্টিভে একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে প্যাসিভে
করতে গেলে তাহলে অক্সিলারি ভার্ব হবে দুইটা, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ গেলে অক্সিলারি ভার্ব একটা একটা করে বাড়বে, প্যাসিভ থেকে অক্সিলারি অ্যাক্টিভ করলে অক্সিলারি ভার্ব একটা একটা কমবে। তো লক্ষ্য করুন যে এখানে আমরা এভরিবডি এটাকে সামনে নিয়ে লিখলাম, এভরিবডি অবজেক্টটাকে সামনে নিয়ে আসলাম। এবার আমার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব বাদ দেওয়া, এবং এখানে ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সের ইঙ্গিত দিচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে এখানে যে ভার্বটা রেসপেক্টেড B3 অবস্থায় লেখা আছে, এটা যখন অ্যাক্টিভ করব তখন এটা B1 এ লিখতে হবে, মানে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। কারণ অ্যামিদার উপরের প্যাসিভ ভয়েসটা দেখে কিন্তু আমাকে বুঝতে হবে এটা অ্যাক্টিভ ভয়েস। কেন? সরি, উপরের প্যাসিভ ভয়েসটা বুঝতে হবে দেখে যে এটা কোন টেন্সে আছে। ইজ দেখে বোঝা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস এটা। কেমন? কারণ ইজ তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে B1। তো যাই হোক, তো আমরা এখানে কি করব যে অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে মূল ভার্বটা লিখব। অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব বাদ চলে অ্যাক্টিভ করার জন্য প্যাসিভের অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে মূল ভার্বটা লিখতে হবে, এবং B1 রূপে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের ভয়েস। কেমন? কারণ প্রেজেন্ট টেন্স কিভাবে বুঝলাম? ইজ দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস, সুতরাং আমরা B1 লিখব, রেসপেক্ট। ব্যাস, রেখে ফেললাম B1, রেসপেক্ট। এবার অ্যাক্টিভ করার জন্য তিনটা জিনিস প্রয়োজন। আমি সাবজেক্ট লিখে ফেললাম, এই যে অবজেক্টটাকে সামনে লিখলাম, সাবজেক্ট হয়ে গেল, তারপরে ভার্ব লিখে ফেললাম। তাহলে সাবজেক্ট ভার্ব আর কি প্রয়োজন? অবজেক্ট দরকার। তাহলে অবজেক্ট কোথায় থেকে পাবো? এই যে শি, এটা সাবজেক্ট, এটার পেছনে লিখলে হয়ে যাবে অবজেক্ট। তো শি এর অবজেক্ট হচ্ছে হার। ব্যাস, এই তো তিনটা জিনিস পেয়ে গেলাম। অর্থাৎ পেসিভে ছিল পাঁচটা জিনিস, এবং অ্যাক্টিভ যখন আমরা করছি তখন হয়ে গেছে তিনটা জিনিস, সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্ব। হয়ে গেল, হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। এটা তো সহজ, এই উদাহরণটা ঢাকা বোর্ডে 17তে আসছে, কিন্তু নিচেরগুলা কি হবে? নিচেরগুলো আরো জটিল। সো don't go anywhere, just wait and see and learn something new, learn something more. Anyway, তো এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস, যেমন ইজ দেখে বোঝা যাচ্ছে প্রেজেন্ট টেন্স, রেসপেক্টটা B1 প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্সই রাখছি। কিন্তু মনে রাখতে হবে এভরিবডি শব্দটা একজন একজন করে, অর্থাৎ প্রত্যেকে, অর্থাৎ প্রতি একজন একজন করে সবাইকে বোঝায়, অর্থাৎ এটা সিঙ্গুলার মিন করে। যদিও দেখতে শব্দটা মনে হয় প্লুরাল, এটার ওভারঅল মিনিং প্লুরাল, কিন্তু এটা একজন একজন করে বোঝায়, এই জন্য অর্থাৎ এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। এই জন্য আমরা এখানে কি করব? রেসপেক্টস লিখব। যদি এস যোগ না করেন তাহলে আপনার এটা ভুল বলে পরিগণিত হবে, আপনাকে নাম্বার দেওয়া হবে না। তো এটার সঠিক উত্তর হলো এভরিবডি রেসপেক্টস হার। মূল জিনিস হচ্ছে পেসিভে 5টা ছিল, আমরা অ্যাক্টিভে করলাম 3টা হয়ে গেল। এটাই মনে রাখতে হবে, যদি অ্যাক্টিভে 3টা থাকে পেসিভ করতে গেলে আবার 5টা জিনিস লাগবে। এটাই হচ্ছে সিক্রেট। এনিওয়ে, তারপরে আসি পরেরটা, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পারসন। এইটা বলা হচ্ছে অ্যাক্টিভ করতে, এটা আসছে চিটাগং বোর্ড 2017-তে। এই উদাহরণটা আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন যে এখানে কি কি আছে কি কি নাই, এটাই কিন্তু বোঝার বিষয়। ঠিক আছে, যারা এতক্ষণ দেখে অধৈর্য হয়ে চলে গেছেন, তারা তো ভাবছেন কি বকবক করলো পরিচিত জিনিসগুলো। এখানেই হচ্ছে জানার বিষয়, এখানে টার্নিং পয়েন্ট। এখন আমরা এখানে কি কি খুঁজবো, এখানে দেখবো যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, সব কিছু যাচাই বাছাই করে দেখবো। তো প্রথমে আমরা ভার্বটা একটু দেখি। আমরা জানি যে ক্যান তো ভার্ব, অক্সিলারি ভার্ব, এবং বি, এই যে বি ভার্ব, বি ভার্বের পরে B3 বসে। তার মানে কোথায় বি ভার্বের পরে B3 বসে সেটা আপনারা ভালো করেই জানেন, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। সুতরাং এই ক্যান হচ্ছে ভার্ব, বি হচ্ছে ভার্ব, এবং সিন হচ্ছে B3 মেইন ভার্ব, আর ক্যান বি এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এই পর্যন্ত তিনটাই কিন্তু ভার্ব। তার মানে এই ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। তার মানে লাইট, দ্য লাইট অফ প্রসপারিটি, এইটা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই ক্যান বি সিন, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হচ্ছে ক্যান বি। মনে রাখতে হবে ক্যান কিন্তু এখানে মূল অক্সিলারি ভার্ব, আর এখানে যে বিটা এটা হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্ব। এই জিনিসটা আমাদেরকে কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। তো এই বিটা হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্ব, কারণ আমরা জানি এটা পেসিভে আছে। কিভাবে বুঝলাম? এই যে অক্সিলারি বি ভার্বের পরে B3 বাই সব কিছু তো পেসিভের স্ট্রাকচার। সুতরাং এই ক্যানটা মূল অক্সিলারি ভার্ব, বিটা হচ্ছে অতিরিক্ত অক্সিলারি ভার্ব, কারণ পেসিভে তো একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব থাকবেই, যেটা উঠে যাবে। আর বাই তো বসে আমরা জানি পেসিভে, তারপরে বাইয়ের পরে যা বসে তা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা পুরোটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আমরা মূল জিনিসগুলো কি করলাম? পেয়ে গেলাম। কেমন? এই সাবজেক্ট হচ্ছে দ্য প্রসপারিটি অফ, দ্য লাইট অফ প্রসপারিটি, অ্যান্ড অবজেক্ট হচ্ছে এ হার্ড ওয়ার্কিং পারসন। তার মানে আমরা সাবজেক্ট অবজেক্ট পাইলাম, এবং আর কি পাইলাম? অক্সিলারি ভার্ব পাইলাম। এটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব ক্যান বি। আর সিন হচ্ছে B3, এবং বাই হচ্ছে প্রিপোজিশন। তার মানে এখানে 5টা জিনিস প্রয়োজন একটা পেসিভ বাক্য হওয়ার জন্য। এটা হচ্ছে সাবজেক্ট, ক্যান বি অক্সিলারি ভার্ব, B3, বাই,
এটা হচ্ছে অবজেক্ট। তার মানে 5টা জিনিস পেয়ে গেলাম, তার মানে এটা পরিপূর্ণ পেসিভ বাক্য যে আমি বুঝে গেলাম। কেমন? আমাকে সাবজেক্ট অবজেক্ট চেনার জন্য অন্য শব্দগুলোর সাহায্য নিতে হবে, যেমন ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট, বাই প্রিপোজিশনের পরে যা থাকে তাই অবজেক্ট। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে ভার্বগুলো অক্সিলারি ভার্ব এগুলো চিনতে হবে যে এখানে কিন্তু অক্সিলারি ভার্বসের দুইটা, তাইলে নিয়ম হচ্ছে পেসিভে দুইটা থাকলে অ্যাক্টিভ করলে কিন্তু অক্সিলারি ভার্ব কমবে। তাহলে কয়টা কমবে? একটা একটা করে কমবে। তাহলে একটা কোনটা কমবো? একটা হচ্ছে প্রথম অক্সিলারি ভার্বটা কমবে না, অর্থাৎ সর্বশেষ যে অক্সিলারি ভার্ব থাকবে, এখানে আসেই দুইটা অক্সিলারি ভার্ব, তাহলে শেষে কোনটা? বিটা। আর বি ভার্বই অতিরিক্ত সবসময় বসে পেসিভে, সুতরাং বি ভার্বটা উঠে যাবে অ্যাক্টিভ করার সময়। আর একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু যখন আমরা অ্যাক্টিভ করে দিব তখন ভার্বটা বি3 থাকে পেসিভে, এই যে সিন এটা বি1 বানাই দিতে হবে। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। প্রথম কাজ হচ্ছে পেছনেরটাকে সামনে নেওয়া, মানে অবজেক্টটাকে সাবজেক্ট করা। আমরা জানি বাক্যের শেষে অবজেক্ট থাকে এবং বাক্যের শুরুতে কোনো কিছু লিখলে এটা সাবজেক্ট হয়ে যায়। সুতরাং এ হার্ড ওয়ার্কিং পারসন এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা যখন ভয়েস চেঞ্জ করব এটাকে সামনে নিয়ে লিখতে হবে। এ হার্ড ওয়ার্কিং পারসন এটাকে আমরা সামনে নিয়ে গেলাম, এখন এটা হয়ে গেল কি? সাবজেক্ট হয়ে গেল এ হার্ড ওয়ার্কিং পারসন। এ হার্ড ওয়ার্কিং পারসন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম। এবার কি কাজ কি? একটা অ্যাক্টিভ ভয়েসে কয়টা জিনিস আর প্রয়োজন? আরও প্রয়োজন আছে দুইটা জিনিস, ভার্ব এবং অবজেক্ট। তাহলে কি ভার্ব কি লিখবো? এখন তো দুইটা অক্সিলারি ভার্ব আছে, অ্যাক্টিভ করার সময় কি দুইটাই বাদ দিয়ে দিব? না, একটা একটা বাদ দিতে হবে। আর পেসিভ করলে একটা একটা বাড়বে। তো এখন একটা কোনটা বাদ যাবে? একটা বি ভার্ব বাদ যাবে, সবসময় বি ভার্ব বাদ যাবে, বি ভার্ব এক্সট্রা যোগ হবে পেসিভ ভয়েসে, সবসময় বি ভার্বের পরে বি3 লিখতে হবে পেসিভ ভয়েসে। তো এখন অ্যাক্টিভ করলে একটা অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে, দুইটার মধ্যে কোনটা বাদ দিব? সবসময় বি ভার্ব বাদ যাবে, তো বি এখানে বাদ। তাহলে আমরা এইটা তো লিখে দিতে হবে ক্যান। হ্যাঁ, দুইটা অক্সিলারি ভার্ব কিন্তু বাদ দেওয়া যাবে না, ক্যান লিখলাম। এরপরে কি করতে হবে? হ্যাঁ, এরপরে লিখতে হবে হচ্ছে বি3, ঠিক না? না, বি3 পেসিভে থাকে, অ্যাক্টিভে করলে বি1 লিখতে হবে। আর ক্যানের পরে সবসময় বি1 বসে, ক্যান, এটা মনে রাখতে হবে। সরি, ক্যানের পরে বি1 বসে, এই সিনটা হচ্ছে বি3, এটার বি1 হচ্ছে সি। তাহলে এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি, একজন কঠোর পরিশ্রমী মানুষ ক্যান সি দেখতে পায়। কি দেখতে পায়? আমরা কি কি লিখলাম দেখেন, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিছি, এই হার্ড ওয়ার্কিং পারসন এটাকে সাবজেক্ট করে দিছি, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব লিখছি, অর্থাৎ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বকে মিলে আমরা অ্যাক্টিভে একটা ভার্বই ধরবো, অর্থাৎ এখানে ভার্ব লিখছি আমরা। এক কথায় যদি বলি, সাবজেক্ট লিখলাম এই হার্ড ওয়ার্কিং পারসন, তারপরে ভার্ব লিখলাম, তারপর কি লিখতে হবে? অবজেক্ট। সুতরাং এই সামনের যে সাবজেক্টটা এটাকে যদি পেছনে নিয়ে লিখি তখন এটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। সুতরাং এটাকে লিখে দিচ্ছি, এই যে অবজেক্ট হয়ে গেল। তার মানে কি হয়ে গেল? এটা অ্যাক্টিভ হয়ে গেল যে এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দেখতে পায় দ্য লাইট অফ প্রসপারিটি, অর্থাৎ সফলতার, সমৃদ্ধির আলো। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, অর্থাৎ সমৃদ্ধি বা উন্নতির আলো দেখতে পায় বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, অর্থাৎ একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি উন্নতির আলোটা দেখতে পায়। অর্থাৎ লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন, উন্নতির আলো দেখতে পারা যায় বা দেখতে পায় বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী লোকের দ্বারা। একজন উন্নতির আলো দেখা যায় বা দেখতে পাওয়া যায় কঠোর পরিশ্রমী লোকের মাধ্যমে আর কি। আর এটার অর্থ হচ্ছে এ হার্ড ওয়ার্কিং পারসন, একজন কঠোর পরিশ্রমী লোক, ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি, উন্নতির আলো দেখতে পায়। এখন এটা যে অ্যাক্টিভ আমরা কিভাবে বুঝবো? কারণ হচ্ছে এই সাবজেক্ট আছে, এ হার্ড ওয়ার্কিং পারসন, ক্যান সি ভার্ব আছে এবং অবজেক্ট আছে, তিনটা জিনিস আছে এখানে। কি আর পেসিভ যে কিভাবে বুঝবো? যদি এখানে অক্সিলারি ভার্ব অতিরিক্ত থাকতো, একটা বি ভার্ব এবং বি3 থাকতো, বাই থাকতো, তাহলে এটা পেসিভ হয়ে যেত। তার মানে উপরের বাক্যটা পেসিভ এবং এটাকে পরিষ্কারভাবে আমরা অ্যাক্টিভে পরিণত করলাম। এবার আলোচনা করি পরের পার্টটা, পরের প্রশ্নটা। এবার আসি যে আমরা এই বাক্যটা একটু দেখি, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমাদেরকে মনে রাখতে হবে দ্যাট পরিশ্রমী, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। এখন এই বাক্যটার মধ্যে আমরা দেখব কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। সুতরাং এখানে উই হচ্ছে সাবজেক্ট, আমরা জানি শুড রিমেম্বার হচ্ছে ভার্ব, শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, রিমেম্বার হচ্ছে ভার্ব। এখন এখানে কিন্তু বি3 নাই, অতিরিক্ত বি ভার্ব নাই এবং বাই নাই। তার মানে বি3 অতিরিক্ত বি ভার্ব বাই এগুলো না থাকলে তো এটা পেসিভ হওয়া সম্ভব না। তার মানে এটা হচ্ছে কিসে আছে? এটা আছে হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসে। এটাকে আমাদেরকে পেসিভ করতে হবে, এখানে লেখা আছে পেসিভ করতে হবে, চিটাগং বোর্ড 2017-তে আসছে প্রশ্নটা। তার মানে সহজভাবে যদি আমরা এটা পরিবর্তন করি, উই আমাদেরকে শুড রিমেম্বার মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ওই যে পরের কথাটা, পরিশ্রম যে সৌভাগ্যের সফলতা চাবিকাঠি, এটা আমাদেরকে, এই কথাটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে এটাই হচ্ছে এখানে অবজেক্ট, অর্থাৎ দেয়ার ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটাই হচ্ছে অবজেক্ট। এখন আমরা এটাকে দুইভাবে করতে পারি, যে এই পুরোটা কথার জন্য এখানে ইট ধরে নিতে পারি, ঠিক আছে, অর্থাৎ প্রনাউন ইট ধরে নিতে পারি, অবজেক্ট সেটা ভাবে করতে পারি। আর সহজ ভাষায় যদি বলি তাহলে আমরা করতে পারি যে এই পুরোটা কথাটাকে আমরা অবজেক্ট ধরে নিব, কারণ ভার্বের পরে যেহেতু লেখা আছে, তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে?
কি মনে রাখতে হবে? পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এই কথাটাকে মনে রাখতে হবে আমাদেরকে। বাক্যটা এটাই মিন করতেছে। ভার্বটাকে আপনি প্রশ্ন করবেন কি কাকে দিয়ে, তাইলে অবজেক্ট পাওয়া যাবে। ভার্বটাকে কি কাকে দিয়ে কি মনে রাখতে হবে? পরিশ্রম যে সৌভাগ্যের চাবিকাঠি, এই কথাটাকে মনে রাখতে হবে। তার মানে এটা হচ্ছে কি একটা অবজেক্ট। অবজেক্টটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে। এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করলে উল্টাই দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা যখন আমরা এটাকে প্যাসিভ করব, তো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিলাম। এখন এটাকে আমরা বড়াতে অক্ষর করে দিলাম। দ্য ইন্ডাস্ট্রি দ্য কে টু সাকসেস, এটা হচ্ছে আমরা অবজেক্ট ধরলাম, যদিও এটা পূর্ণ একটা বাক্য, এই বাক্যটাই এখানে অবজেক্ট। কারণ আমি যদি প্রশ্ন করি ভার্বটাকে কি কাকে দিয়ে, তাহলে এটা পাওয়া যাচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। ঠিক আছে, তো এটা লিখে ফেললাম, এই পুরোটা হয়ে গেল অবজেক্ট। এবং আমাদেরকে কি করতে হবে? তার মানে অবজেক্ট লেখার পর অক্সিলারি ভার্ব লিখতে হবে, অতিরিক্ত অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু লক্ষ্য করেন শুড আছে একটা অক্সিলারি ভার্ব, একটা থাকলে কয়টা লিখতে হবে প্যাসিভে? দুইটা। তাহলে অতিরিক্ত অক্সিলারি ভার্ব কি দিতে হয়? বি দিতে হয়। শুডের পরে বি বসে, মোডাল অক্সিলারি ভার্বগুলোর পরে অতিরিক্ত অক্সিলারি ভার্ব বি বসে। তার মানে আমরা এখানে শুড তো লিখবই একটা অক্সিলারি ভার্ব, কিন্তু অতিরিক্ত একটা দিতে হবে প্যাসিভে, তাহলে শুড বি লিখবো। অতিরিক্ত অক্সিলারি ভার্ব দিলাম বি, প্যাসিভে একটা এক্সট্রা দিতে হয়, বি দিলাম। তারপর বি থ্রি দিতে হবে, রিমেম্বার ভার্বটা বি ওয়ান এবং এটা বি থ্রি দিতে হবে রিমেম্বার্ড। রিমেম্বার্ড বি থ্রি দিলাম, রিমেম্বার্ড। তারপরে আমরা কি লিখবো? বাই লিখলাম। বি থ্রির পরে সব সময় কি বসে? বাই বসে। তারপর হচ্ছে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব, সাবজেক্ট উই, এটার অবজেক্ট কি? আস। এখন হয়ে গেল এটা, কি হয়ে গেল এটা? এটা হয়ে গেল একটা প্যাসিভ ভয়েস। লক্ষ্য করুন আপনারা, এটা আরেকটা ভাবে করা যায়, আমি জাস্ট একটা ওয়ে দিয়ে আপনাদেরকে জানান দিলাম। আরও আপনাদের প্রশ্ন থাকলে আমি আরও ভিন্ন ওয়েতে এটাকে আমরা আর অনেকভাবে করা যায়, এটা সহজ একটা পদ্ধতিটাতে করে দিলাম, ব্যাস হয়ে গেল। দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, শুড বি রিমেম্বার্ড বাই আস। এইখানে আমরা একটা কমা দিয়ে দিতে পারি, যেহেতু মূলত এর আগেরটা কিন্তু একটা পূর্ণ বাক্য, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এই পুরো বাক্যই অবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য একটা কমা দিয়ে দিলে একটু সুন্দর হয় আর কি বিষয়টা। যাই হোক, না কমা দিলেও কিন্তু চলবে, কোনো প্রবলেম নেই, কমা দিলেই সুন্দর হবে। এনিওয়ে, তো উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমাদেরকে মনে রাখতে হবে যে পরিশ্রমী সৌভাগ্যের বা সফলতার চাবিকাঠি, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, শুড বি রিমেম্বার্ড, মনে রাখতে হবে বাই আস, আমাদেরকে। পরিশ্রম যে সৌভাগ্যের চাবিকাঠি, আমাদেরকে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অর্থ, আমাদের কর্তৃক এটা মনে রাখতে হবে। এনিওয়ে, পরের বাক্যটা তো চলে আসি। এখানে নেইবারিংটা কি ভুল বলতেছে? নেইবারিং, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখানে ভুল, রং নিচে লেখা আসছে লাল কালি দিয়ে, আর মানে হচ্ছে এটা ব্রিটিশ বানান একরকম, আমেরিকান বানান একরকম। ব্রিটিশ বানানটা যেটা আমি স্ক্রিনে লিখছি এটাই সঠিক, এবং আমেরিকান বানানটা হচ্ছে এটা সঠিক। হ্যাঁ, এনিওয়ে, হি সোল্ড দ্যাম ইন দ্য নেইবারিং কান্ট্রি, নেইবারিং মার্কেট। তো এটা আসছে ভয়েস চেঞ্জ করতে বলেছে জাস্ট। দেখেন, আপনারা লক্ষ্য করেন, আপনারা যদি ওই ব্রেকেটের লেখা লক্ষ্য করেন তাহলে কিন্তু ধরা খাবেন। এটা আমাকে ব্রেকেটের ভয়েস চেঞ্জ, তার মানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ কিছু বোঝা যাচ্ছে না। তা নেইবারিং মানে হচ্ছে পাশের, অর্থাৎ পাশের মার্কেট বা প্রতিবেশী মার্কেট, আপনার পাশের মার্কেট, বাজার। হি সোল, অর্থাৎ একটা ক্যাব বিক্রিওয়ালার কথা বলা হচ্ছে। পুরো গল্পটা আপনি পড়লে জানবেন যে হি সোল দ্যাম, সে ক্যাবগুলোকে বিক্রি করতো, টুপিগুলোকে বিক্রি করতো। দ্যাম মানে এগুলো, এখানে ক্যাবসের প্রোনাউন ব্যবহার করেছে। হি সোল দ্যাম ইন দ্য নেইবারিং কান্ট্রি, নেইবারিং মার্কেট, অর্থাৎ সে পাশের বাজারে এগুলো বিক্রি করতো। এখন প্রশ্ন হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ ভয়েসে আসে। তো আমরা দেখুন আলোচনা করে নির্ণয় করি। তো হি এখানে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সোল্ড, এটা ভার্ব, এটা তো আমরা বুঝি। তারপরে দ্যাম মানে কি? দের অবজেক্ট। তার মানে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, আমাদের জাস্ট এই 3 আইটেমস দরকার। কেমন? তিনটা জিনিস আমরা যদি পাই, আর কিচ্ছু দরকার নেই, তাহলে এইটা কি কি বিক্রি করতো সে? দ্যাম, এগুলো এগুলো মানে কি? এই ক্যাবগুলো। কেমন? আপনি পুরাটা যদি পড়েন বরিশাল বোর্ড 2017, তাহলে জানতে পারবেন এটা। তো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাইলাম, দের অবজেক্ট দ্যাম, এটা তো আপনারা জানারই কথা যারা এর আগের ভিডিওগুলো দেখছেন। তো ইন দ্য নেইবারিং মার্কেট, এটা তাহলে অতিরিক্ত কথা, এক্সটেনশন বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব। এনিওয়ে, তো এটা আমাদের প্রয়োজন নাই একটা ভয়েস চেনার জন্য, আমাদের তিনটা জিনিস দরকার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সুতরাং সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাইছি, তার মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ অক্সিলারি ভার্ব নাই, বি3 নাই, কিচ্ছু নাই। তো এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এখন এটাকে আমরা পরিবর্তন করব। কি করব? এখানে প্রথম কাজ হচ্ছে এটাকে যখন আমরা পরিবর্তন করব, তখন দ্যাম, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে দিতে হবে। দ্যামের সাবজেক্ট হচ্ছে দেই। এবার কাজটা করতে হবে কি, একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব দিতে হবে। সোল্ড, এটা কিন্তু বি3। সেল শব্দের SELL, সেল শব্দের বি3 হচ্ছে এটা। সুতরাং সরি, সেল শব্দের বি2 এটা, সোলটা বি2। তো এখানে আমাদেরকে অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে সোলটা বি2,
তো পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব বসে ওয়াজ ওয়্যার, দে এর পরে ওয়্যার বসে। তো তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব অতিরিক্ত লিখলাম, এটা কিন্তু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্ব এগুলো। তো বি ভার্ব লিখলাম, একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব লিখতে হবে পেসিভ করার জন্য। তো তারপরে বি থ্রি লিখতে হবে, সোলটা বি টু যেমন বি থ্রি এমন সোল্ড। ওকে, তো এখন আপনাদের মাঝে কারো কারো প্রশ্ন থাকতে পারে যে স্যার এই বা ব্রো এই যে সোল এই যে শব্দটা এটা এখানে বলতেছেন আপনি বি টু আর এখানে বলতেছেন বি থ্রি, বানান তো একরকম। হ্যাঁ, বানান একরকম হইলেও কিন্তু বোঝা যায়, সেটা হচ্ছে যে এক্সপার্ট সে কিন্তু এমনি বুঝে, ঠিক আছে। তো আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে বুঝবেন, তাহলে আপনি টেকনিকটা বলে দিই, সেটা হচ্ছে যে সাবজেক্টের পর কখনো বি থ্রি বুঝতে পারে না। যদি বি থ্রি আর বি ওয়ান, বি টু আর বি থ্রি একই রকম হয়, বি টু আর বি থ্রি একই রকম হয়, তাহলে বুঝবেন যে সাবজেক্টের পরে কখনো বি থ্রি বুঝতে পারে না, সাবজেক্টের পরে সবসময় বি ওয়ান আর বি টু আসে, তার মানে সোলটা বি থ্রি হবে না কখনো। আর যদি দেখেন যে কোথাও সাবজেক্টের পর, মানে এই যে ওয়ারের জায়গাটা হচ্ছে সাবজেক্টের পরের জায়গা, সাবজেক্টের পর দ্বিতীয় অবস্থান ছাড়া তৃতীয় অবস্থানে অথবা বাক্যের শেষে যে কোনো জায়গায় লেখা আছে দেখতে বি টু এবং বি থ্রি একই রকম, তাহলে সেক্ষেত্রে আমরা এটার বি থ্রি ধরবো। সহজ কথায় সাবজেক্টের পরে বসলে এটা বি টু, কখনো বি থ্রি হতে পারে না। সাবজেক্টের পর ছাড়া অন্য জায়গায় বসলে এটা নিশ্চিত বি টু এর মতন দেখতে মনে হলেও এটা বি থ্রি, এটা ওদের পজিশনই বলে দিবে ওটা কে, ঠিক আছে। প্রধানমন্ত্রীর পাশে কিন্তু কখনো হাবিলদার বসতে পারে না, এটাই আমরা ন্যাচারালি দেখি আর কি। তো এই বিষয়টা হচ্ছে এমন, মন্ত্রী মিনিস্টারই বসবে আমরা ধারণা করব প্রধানমন্ত্রীর পাশে, কোনো মেম্বার বসবে না, গ্রামের মেম্বার, ঠিক না। তো দে ওয়্যার সোল্ড, এটা আমরা লিখলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব লিখলাম, বি থ্রি লিখলাম। তারপরে কাজ হচ্ছে আমাদেরকে লিখতে হবে কি, তারপরে আমাদেরকে লিখতে হবে হচ্ছে বাই। তো বাই লিখলাম, এটাই সিস্টেম, বাই লিখতে হয়। তারপর বাই লেখার পরে কি লিখতে হবে, অবজেক্ট, হিয়ার অবজেক্ট হচ্ছে কি হিম, লিখে দিলাম। এবার মূল পেসিভ আমাদের কিন্তু শেষ, তাহলে এখন কি করবো, অতিরিক্ত যে কথাটা আছে এটা বাক্যের শেষে লিখে দিব, ব্যাস এই তো ভয়েস চেঞ্জ হয়ে গেল, কত ইজি বিষয়। অর্থাৎ দে ওয়্যার সোল্ড বাই হিম ইন দ্য নেইবারিং মার্কেট, এটা হয়ে গেল কি পেসিভ বাক্য। দে ওয়্যার সোল্ড, এগুলো বিক্রি হতো তার কর্তৃক তার দ্বারা পাশের মার্কেটে, পাশের বাজারে। এখন এই যে অতিরিক্ত কথাটা আমরা বাক্যের শেষে লিখছি, এটা বাক্যের শেষে লিখে দিলে অতিরিক্ত কথা আমাদেরকে নির্বাচন করতে হবে কোনটা অতিরিক্ত কথা, সেটা মূল কথাটা পরিবর্তন করতে হবে, অতিরিক্ত কথাটা বাক্যের শেষে লিখে দিতে হবে, ব্যাস হয়ে গেল। কেমন? আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই যে অতিরিক্ত কথা বাক্যের শেষে আমরা লিখে দিলাম, ঠিক আছে, এটা যদি আমরা বি থ্রির পরে লিখে দিই, অর্থাৎ বাক্যটা আমরা যদি পেসিভ করি এবং এইভাবে যদি করি, যে এইভাবে যদি লিখি যে দে ওয়্যার সোল্ড, এবার আমরা যদি ইন দ্য নেইবারিং মার্কেট, ঠিক আছে, এই যে অতিরিক্ত কথাটা আমরা বি থ্রির পরে লিখে তারপরে বাই লিখে অবজেক্ট লিখি, তাহলে সুন্দর হয় আর কি, বিষয়টা স্ট্যান্ডার্ড হয়। আপনারা এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ওয়েতেই করলেই কিন্তু হয়ে যাবে, ব্যাস এটাও করতে পারেন নিচেরটা, যে দে ওয়্যার সোল্ড ইন দ্য নেইবারিং মার্কেট বাই হিম, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় আর কি। নিচেরটা আমরা অতিরিক্ত কথা বাক্যের শেষে লিখলেও চলে, বি থ্রি পরে লিখলেও হয়। থ্যাংক ইউ, আশা করছি বুঝতে পারতেছেন। এবং পরবর্তী উদাহরণে আমরা চলে যাই। মনে রাখতে হবে এই জিনিসটা যে অ্যাক্টিভে 3টা জিনিস থাকে, পেসিভে 5টা জিনিস থাকে। পেসিভের অতিরিক্ত জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, অক্সিলারি ভার্বের পরিবর্তন লক্ষ্য রাখতে হবে। অক্সিলারি ভার্ব কিন্তু ভয়েস সেন্সের মূল হুতা, অনেক সময় পেসিভ থাকবে কিন্তু পেসিভ হবে কিন্তু বাই থাকবে না, অবজেক্ট থাকবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে অক্সিলারি ভার্বগুলো দেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এখন পরের বাক্যটা আমরা লক্ষ্য করি যে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। এখানে মুক্তিযোদ্ধাদের কথা বলা হচ্ছে, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে অনেক কষ্ট করে, সংগ্রাম করে, কিন্তু তারপরেও তারা মুক্তিযোদ্ধারা আমাদের দেশ স্বাধীন করলো, তারপরে কি করছে, তারা কিন্তু এখন কি বলে মানবেতর, মানে খুব কষ্টে জীবনযাপন করতেছে, তারা খাওয়া দাওয়া পাচ্ছে না বা কর্মসংস্থান বা যে কোনোভাবেই খুব প্রবলেমেটিক জীবনযাপন করতেছে, মানে স্বাচ্ছন্দ্যে যে স্বাধীন দেশে অর্থনৈতিক স্বাধীনতা পেয়ে একটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কথা, সেভাবে জীবনযাপন করতে পারতেছে না। তো এটাই গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিয়েছে তাদের জীবনের অবস্থা উন্নতি করতে, এটা হচ্ছে পেসিভ করতে বলা হচ্ছে। এবং এটা আসছে ঢাকা বোর্ড 2000, ঢাকা নাকি দিনাজপুর, এটা হচ্ছে দিনাজপুর 2017-তে আসছে সম্ভবত। তো এখন দেখেন আমরা এটাকে যখন পেসিভ করবো, আমাদেরকে নির্ণয় করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এবং এটা পেসিভ করতে বলা হচ্ছে, তার মানে অ্যাক্টিভ আছে, কিন্তু তার আগেও আমাদেরকে শিওর হতে হবে এখানে দ্য গভর্নমেন্ট সাবজেক্ট। কীভাবে বুঝলাম, এই যে ভার্বের আগে যা থাকে সাবজেক্ট, টেকেন, হ্যাজ টেকেন, এটা হচ্ছে হ্যাজ অক্সিলারি ভার্ব, টেকেন হচ্ছে বি থ্রি। এখন কিন্তু বি ভার্বের পরে বি থ্রি থাকলে পেসিভ হয়, এখানে কিন্তু হ্যাজ ভার্বের পরে বি থ্রি থাকলে কিন্তু পেসিভ হবে না। সুতরাং বি ভার্ব যেহেতু নাই এবং বাই নাই, অবজেক্ট নাই, সুতরাং এটা পেসিভ হওয়ার প্রশ্নই আসে না। এখন তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট হচ্ছে এটা দ্য গভর্নমেন্ট, এবং হ্যাজ টেকেন হচ্ছে ভার্ব, আর হচ্ছে সাম স্টেপস, কি নিয়েছে সরকার, কিছু টেকেন মানে নিয়েছে, সাম স্টেপস কিছু পদক্ষেপ নিয়েছে। তো কি দিয়ে প্রশ্ন করলে ভার্বটাকে, টেক মানে হচ্ছে নেওয়া, ভার্বটাকে প্রশ্ন করলে কি, কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো সাম স্টেপস কিছু পদক্ষেপ নিয়েছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট সাম স্টেপস, এবং হ্যাজ টেকেন হচ্ছে ভার্ব,
এবং গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট। বেশ 3টা জিনিস আমি পেলাম। তার মানে টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, এটা কি? এটা হচ্ছে অতিরিক্ত কথা বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, এটা আমার প্রয়োজন নেই। তাহলে সাম স্টেপস হচ্ছে অবজেক্ট, এটাকে আমি যখন পেসিভ করব তখন এটাকে সাবজেক্ট হিসেবে আমি সামনে লিখে দিব, সাম স্টেপস। এরপরে কি লিখবো? অক্সিলারি ভার্ব লিখতে হবে। সবসময় অবজেক্টের সাবজেক্ট করা অক্সিলারি ভার্ব লিখতে হবে। হ্যাজ লেখা আছে, তো হ্যাজ তো আছে, এটা আমরা হ্যাজ তো লিখবই, কিন্তু নিয়ম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব তো দুইটা লিখতে হয়। তো অতিরিক্ত অক্সিলারি ভার্ব কি লিখতে হয়? বি লিখতে হয়। হ্যাজের পরে মূলত বি বসে, এই যে বি লিখলাম, কিন্তু হ্যাজের পরে যে ভার্বটা আসবে গ্রামারের নিয়ম অনুসারে সেটা হচ্ছে বি থ্রি লিখতে হয়। তো বি এর বি থ্রি হচ্ছে বিন, অর্থাৎ হ্যাজের পরে সবসময় বিন বসে অতিরিক্ত অক্সিলারি ভার্ব। বিনটা কীভাবে হইলো? সবসময় কিন্তু বি বসে, কিন্তু এই হ্যাজের পরে বি থ্রি লিখতে হয়, বি এর বি থ্রি হচ্ছে বিন। সোজা কথায় যদি বলি, হ্যাজ থাকলে অতিরিক্ত অক্সিলারি ভার্ব হ্যাজের পরে বিন যোগ করতে হবে, অর্থাৎ বিন কিন্তু বি ভার্ব, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা অক্সিলারি ভার্ব ছিল, আমরা দুইটা অক্সিলারি ভার্ব দিলাম, এটা হচ্ছে প্যাটার্ন। এবং বি থ্রি লিখতে হবে। এবার টেকেন, এটা তো বি থ্রি আছেই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস সেন্স, বি থ্রি তো আছেই, সুতরাং বি থ্রি লিখে দিলাম। টেকেন, এটা বি থ্রি কীভাবে বুঝলাম? ওই যে অক্সিলারি ভার্বের পরে লেখা, সাবজেক্টের পরে তো লেখা না এটা। তো সাম স্টেপস হ্যাজ বিন টেকেন, এটা কিন্তু ভুল হয়েছে, কারণ কথা হচ্ছে গভর্নমেন্ট সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসছে, কিন্তু যখন সাম স্টেপস আমরা লিখলাম কিছু পদক্ষেপ, একাধিক জিনিস, সুতরাং হ্যাজ বসবে সিঙ্গুলার শব্দের সাথে, একজন বা একটি হলে। আর হ্যাঁ, এখানে হ্যাজের প্লুরাল হচ্ছে হ্যাভ, এটাকে আমরা হ্যাভ করে দিতে হবে, কারণ সাম স্টেপস এটা কিন্তু প্লুরাল ওয়ার্ড, কেমন? তো আমরা এখানে সাম স্টেপস হ্যাজটা হ্যাভ হয়ে গেছে, কারণ অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাভ কোথায় হবে, হ্যাজ কোথায় হবে, আশা করি আপনাদের জানা আছে, এরকম আর কি বিষয়টা। তো অক্সিলারি ভার্ব ছিল একটা, হ্যাজ, এখানে আমরা দুইটা লিখছি, অর্থাৎ অতিরিক্ত কোনটা লিখলাম? বিন লিখলাম। আচ্ছা, তো তারপর বি থ্রি লিখলাম, তারপর কি লিখতে হবে? বাই লিখতে হবে। তো বাইটা কি? বাই লিখলাম, প্রিপোজিশন, তারপর হচ্ছে অবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে, এই যে সাবজেক্ট, এটাকে আমরা অবজেক্ট করে দিলাম, দুইটা ছোট হাতে লিখে দিচ্ছি। আচ্ছা, সাম স্টেপস হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এই হচ্ছে মূল পেসিভ। এটাতে 5টা জিনিস আমরা পেয়ে গেছি পেসিভ করার সময়। সাবজেক্ট হচ্ছে সাম স্টেপস, হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, টেকেন হচ্ছে বি থ্রি, বাই হচ্ছে প্রিপোজিশন, দ্য গভর্নমেন্ট হচ্ছে অবজেক্ট। 5টা জিনিস পাওয়া মানে পেসিভ হয়ে গেছে। তাহলে এই যে অতিরিক্ত কথা, এটা শেষে লিখে দিতে হবে। এখন আমি তো শেষে লিখে দিলাম, কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা শেষে না লিখে বি থ্রি পরে লিখবেন, ঠিক আছে? ওই যে উপরে দেখাইলাম। তাহলে সাম স্টেপস হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, তাদের অবস্থা পরিবর্তন করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এই স্কুলিংয়ের সাথে থাকার জন্য। এই জিনিসটা মনে রাখবেন, অ্যাক্টিভ থেকে পেসিভ করার যে মূল মন্ত্রগুলো, সেটা হচ্ছে অ্যাক্টিভে 3টা জিনিস থাকে, পেসিভে 5টা জিনিস থাকে। আর অ্যাক্টিভ থেকে পেসিভ করলে অক্সিলারি ভার্ব একটা বাড়বে, অক্সিলারি ভার্ব অবশ্যই যেটা বাড়বে সেটা কিন্তু বি ভার্ব হতে হবে। বি ভার্বের কিন্তু অনেকগুলো রূপ, বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, এই অক্সিলারি ভার্বগুলো। আর পেসিভ থেকে অ্যাক্টিভ করলে অক্সিলারি ভার্ব কমবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মূল থিওরিগুলো মাথায় রাখলে যে কোনো পেসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আপনার কাছে সহজ হয়ে যাবে। এবং সাবজেক্ট বা অবজেক্ট আপনাকে নির্ণয় করতে হবে, আগে বাক্যটা দেখে শনাক্ত করতে হবে এটা অ্যাক্টিভ নাকি পেসিভ। কিছু টেকনিক মনে রাখলে সাবজেক্ট বা অবজেক্ট, এটা অ্যাক্টিভ নাকি পেসিভ, কোন অক্সিলারি ভার্বটা কমে যাবে, কোনটা বেড়ে যাবে, পুরো বিষয়টা আপনার মাথায় থাকবে। আশা করি আজকের এই ক্লাসটা যদি কেউ করেন, ঠিক আছে, এবং আগের ভিডিওগুলো যদি দেখা থাকে, একটু যদি খাটেন, নিজে খাতা নিয়ে লেখেন, একটু ভাবেন আমি কি বললাম, আরও কয়েকটা মডেল কোয়েশ্চেন এক্সারসাইজ করেন, নেক্সট টাইম আরও কিছু মডেল কোয়েশ্চেন এক্সারসাইজের ভিডিও চলে আসবে। যদি এক্সারসাইজ করেন, আশা করি ভয়েস চেঞ্জে কোনো প্রবলেম থাকবে না। যত কঠিন ভয়েস চেঞ্জই হোক না কেন, কমেন্টে জানান কোনো প্রবলেম থাকলে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো যে ওই মডেল কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করার জন্য। এসএসসি এবং এইচএসসি ভয়েস চেঞ্জ কিন্তু সেম ক্যাটাগরি, কেমন? তো আপনারা এই একই রুলস, একই সব কিছু, সুতরাং ডোন্ট হেজিটেট টু আস্ক মি সাম কোয়েশ্চেন। কোনো প্রশ্ন করার জন্য আপনারা ফিল ফ্রি টু আস্ক মি সাম কোয়েশ্চেন। তো আপনারা প্রশ্ন করুন নির্দ্বিধায়, আমি চেষ্টা করবো যে উত্তর দেওয়ার জন্য। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, অবশ্যই। আর কোনো ভুল থাকলে কিন্তু বলবেন, কারণ আমি অনেক কথা বলতে হয়, অনেক কিছু বুঝাইতে হয়, অনেক কথার মাঝে টুকটাক ভুল হতে পারে। ভুলগুলো আপনাদের দৃষ্টি ধরা পড়লে আমাকে ধরাই দিবেন। ভালো থাকবেন সবাই, স্কুলিংয়ের সাথেই থাকবেন। কীভাবে আরও ভালো করতে পারি পরামর্শ দিবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি মনে হয় যে ভিডিওটা উপকারী। থ্যাংক ইউ ভেরি মাচ।